হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিজিক্স ফাইন্ডার। আজকে আমরা একটা নতুন সেকশন শুরু করতে চলেছি। রিসেন্টলি আমার কিছু ফ্রেন্ডস এবং কিছু জুনিয়র ওয়েস্ট বেঙ্গল থেকে আমাকে সাজেস্ট করেছে যে যেহেতু সামনে ওয়েস্ট বেঙ্গলে এসএলএসটি এক্সাম হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে আই গেস। তো ওরা সাজেস্ট করেছে যদি আমি এসএলএসটি এক্সামের কথা মাথায় রেখে আমরা যদি কোনো ভিডিও বা কোনো কোশ্চেন অ্যান্সার সলিউশন ম্যানুয়াল এই ধরনের যদি আমরা কিছু করতে পারি। তো সেসব ভেবে অ্যাকচুয়ালি তাদের সাজেশন গুলো দেখে মনে হলো হ্যাঁ এটা একটা খুব একটা ভালো ডিরেকশন। তো ওই জন্যই আমরা প্ল্যান করেছি যে আমরা কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন আমরা সলভ করব, যেখানে আমরা কোশ্চেন সলভ করবো এবং কোশ্চেন সলভ করার সাথে সাথে হয়তো আমরা কিভাবে সলভ করছি একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করব সেই ধরনের। যদি সিমিলার টাইপ অফ প্রবলেম আসে তাহলে কিভাবে সলভ করবে। তো সেই দিক থেকে আমরা প্রথমেই শুরু করতে চলছি অ্যাকচুয়ালি ক্লাস 11-12 2016 কোশ্চেন পেপার থেকে, এসএলএসটি কোশ্চেন পেপার থেকে। আমরা হয়তো এটা এভরি অল্টারনেট ডে অর এভরি রেগুলার ডেতেই হয়তো আমরা কিছু কিছু আম, 6টা থেকে 10টা এই ধরনের কিছু কোশ্চেন আমরা সলভ করব অনলাইনে। এবং শুধু তাই নয়, 2016 কোশ্চেন পেপারই নয়, আমরা এরকম আরো কিছু র্যান্ডম প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়ে আসবো এবং সেগুলো সলভ করে আমরা আপলোড করব। আশা করি তোমাদের এই ভিডিও কোশ্চেন আনসার সলিউশন থেকে এসএলএসটি এক্সামের জন্য কিছুটা উপকার হবে। আই হোপ all of you get success in the SLST exam. And well, I know the time is knocking the door, but I wish everyone prepares very well and crack this exam. ওকে, তো শুরু করা যাক। কোড 26, আমাকে আমার জুনিয়র এবং বন্ধুরা বলছে যে কোড 26 মানে হচ্ছে ক্লাস 11-12 এর কোশ্চেন পেপার ইউজুয়ালি। তো এটা আমরা 2016-এর একটা কোশ্চেন পেপার আমাকে এক বন্ধু সাজেস্ট করে পাঠিয়েছে আর কি, সেখান থেকে আমরা আজকে কিছু কোশ্চেন সলভ করব। ওকে, তো ধরা যাক, আসা যাক প্রথম প্রবলেমটা। আমি জানি না আমার কাছে কোশ্চেন 8 থেকেই আছে, তার আগে 1 2 3 4 7 আপ টু 7 নেই। তো 8 থেকেই শুরু করি, যদি কেউ আমাকে পাঠাও তোমরা কোশ্চেন 1 to 7, আমরা হয়তো সেগুলো সলভ করব। ওকে, সো কোশ্চেন 8 এখানে বলেছে যে গড়ে 28 দিনে ts = 28 দিনে সূর্য তার নিজের অক্ষের চারপাশে একবার সম্পূর্ণ আবর্তন করে। এবার বলছে সূর্যের ব্যাস যদি হঠাৎ অর্ধেক হয়ে যায় তাহলে টিএস কত হবে। অর্থাৎ টিএস হচ্ছে সূর্য নিজের চারপাশে যে আবর্তন করছে তার সময়, অর্থাৎ হচ্ছে টিএস হচ্ছে সূর্যের নিজস্ব অক্ষের চারপাশে আবর্তন কালের সময় বা আমরা টাইম পিরিয়ড, রাইট। এবার বলেছে যদি সূর্যের ব্যাস অর্ধেক হয়ে যায় তাহলে টিএস এর ভ্যালু কত হবে। ঠিক আছে, এখানে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করব। আচ্ছা, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করব। আচ্ছা, কৌণিক ভরবেগ কি জিনিস? কৌণিক ভরবেগ হচ্ছে যদি আমরা যদি এল যদি কৌণিক ভরবেগ হয়, এল হচ্ছে ইংরেজিতে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। ঠিক আছে, এল ইকুয়াল টু আমরা কি লিখি? আই ওমেগা, রাইট। আই কি? আই হচ্ছে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। মোমেন্ট অফ ইনার্শিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, রাইট। যেমন আমাদের রৈখিক ভরবেগ ভরবেগ হয় হচ্ছে আহ, ভর ইন্টু রৈখিক বেগ, ভেলোসিটি আমরা লিখি। ঠিক আছে, আহ, ঠিক সেরকম অ্যাঙ্গুলার যখন মোমেন্টাম আসবে বা কৌণিক ভরবেগ আসবে তখন হচ্ছে ভরের জায়গায় হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর ওমেগা, এবং রৈখিক বেগের জায়গায় আসবে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ। ঠিক আছে, তো আমরা যেটা করব আর কি, আমরা করব যে আমরা দুটো কেস অ্যাকচুয়ালি। প্রথমে কি হয়েছে, প্রথমে সানের ধরে নাও, ধরা যাক রেডিয়াস অফ দ্য সান হচ্ছে ইনিশিয়াল কেসে দ্য রেডিয়াস অফ সান, লেটস সে আর। ওকে, আচ্ছা, যদি রেডিয়াস অফ সান যদি আর হয়, এটা ধরো ইনিশিয়াল কেস, এবং সেকেন্ড কেসে আমাদের বলেছে যে যদি রেডিয়াস অফ সান আর যদি হাফ অর্ধেক হয়ে যায় অর্থাৎ r/2 হয়ে যায় সেক্ষেত্রে টিএস কত হবে। আচ্ছা, যদি দেখো সান হচ্ছে আমরা একটা স্ফেরিক্যাল অবজেক্ট হিসেবে ধরতে পারি, সলিড স্ফেরিক্যাল অবজেক্ট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সানের অ্যাঙ্গুলার মোমেন্টাম, সরি মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে গেলে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং কৌণিক বেগ আমাকে জানতে হবে, তাই তো। আবার কৌণিক বেগটাকে আমরা আবার লিখতে পারি ওমেগা ইকুয়াল টু
টু পাই বাই টি, রাইট? কৌণিক বেগ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা আবার আমরা লিখতে পারি টু পাই বাই টি। টিটা হচ্ছে যেখানে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড বলতে হচ্ছে এক পাক নিজের অক্ষের চারিদিকে ঘুরতে কত সময় লাগে, তাই তো? যেটা প্রথম ক্ষেত্রে বলে দেওয়া আছে, যদি রেডিয়াস আর হয় তাহলে সেক্ষেত্রে বলে দেওয়া আছে এই টিটা হচ্ছে এখানে 28 ডেজ। এবার তোমাকে বের করতে হবে যদি আর ইকুয়াল টু যদি আর বাই টু হয়ে যায় তাহলে টি কত হবে। আচ্ছা, তার আগে আমাদের কৌণিক ভরবেগ যেহেতু আই ইন্টু ওমেগা, আমাদের প্রথমে বের করা উচিত মোমেন্ট অফ ইনার্শিয়া কত। দেখো, সলিড স্ফিয়ারের সলিড স্ফিয়ারে তোমাদের যদি মনে থাকে, মোমেন্ট অফ ইনার্শিয়া ইউজুয়ালি হয় 2/5 এম আর স্কোয়ার, সরি 2/5 এম আর স্কোয়ার। ঠিক আছে, এমটা হচ্ছে যে সলিড স্ফিয়ার তার ভর, 2/5 একটা প্রিফ্যাক্টর, এবং আরটা হচ্ছে রেডিয়াস অফ দি সলিড স্ফিয়ার। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের যদি এক্সাক্ট ফর্মুলা মনে নাও থাকে, আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে না, একটু পরে তোমাদের ক্লিয়ার হবে, তোমরা লিখতে পারো যে মোমেন্ট অফ ইনার্শিয়া প্রপোর্শনাল টু আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া প্রপোর্শনাল টু আর স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার দুটো কেস, যে রেডিয়াস অর্ধেক হওয়ার আগে মোমেন্ট অফ ইনার্শিয়া কত এবং রেডিয়াস অর্ধেক হয়ে যাওয়ার পর মোমেন্ট অফ ইনার্শিয়া কত, সেটা পুরোপুরি রেডিয়াসের উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র হিসেবে আমরা লিখতে পারি যে রেডিয়াস অর্ধেক হওয়ার আগে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি I1 হয় এবং কৌণিক ভরবেগ যদি ওমেগা 1 হয়, এবং রেডিয়াস অর্ধেক হয়ে যাওয়ার পর মোমেন্ট অফ ইনার্শিয়া যদি I2 হয় এবং কৌণিক ভরবেগ যদি ওমেগা 2 হয়, তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র হিসেবে আমরা লিখতে পারি I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2, তাই তো? আচ্ছা, তাহলে আমরা জানি I1 হচ্ছে রেডিয়াস কমে যাওয়ার আগে, অর্থাৎ যখন রেডিয়াস আর আমরা ধরে নিয়েছি, তাহলে এই ক্ষেত্রে I1 হচ্ছে আমরা লিখতে পারি আর স্কোয়ার প্রপোর্শনাল টু 2/5 এম স্কোয়ার। আমার দরকার নেই, আমি এটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি 2/5 এম স্কোয়ারটাকে, তাই তো? তাহলে ধরো এই কনস্ট্যান্টটা হচ্ছে, এই কনস্ট্যান্টটা লেটস সে কে কে ধরলাম, তাহলে আমি লিখতে পারি কে আর স্কোয়ার। ঠিক আছে, ওমেগা 1 হচ্ছে কি কৌণিক বেগ, ওমেগা 1 আবার কি লেখা যায় 2π/t, লেটস সে T1 লিখলাম। ঠিক আছে, এরপরে I2 রেডিয়াস যখন অর্ধেক হয়ে গেল, ঠিক আছে, তখন I2 কত হবে? I2 তাহলে আবার আমরা কি লিখতে পারি, I2 অ্যাগেইন হচ্ছে প্রপোর্শনাল টু রেডিয়াস স্কোয়ার, তাহলে কে ইন্টু R/2 হোল স্কোয়ার, যেহেতু রেডিয়াস অর্ধেক হয়ে গেল, রাইট? ওমেগা টু কি 2π/T2 আমি লিখতে পারি, তাই তো? আচ্ছা, এইবার তাহলে দেখো আমরা কি করতে পারি, এইবার যেটা আমরা করতে পারি, তাহলে খুব ইজিলি তোমরা দেখতে পাচ্ছ এই কে কে কেটে গেল, এই কনস্ট্যান্ট যদি আমি মনে নাও রাখি আর কি, মোমেন্ট অফ ইনার্শিয়ার এই প্রিফ্যাক্টরটা আমার প্রয়োজন নেই, কারণ ওটা আমরা যেহেতু দুটো ইকুয়েশন ইকুয়েট করছি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, ওই কনস্ট্যান্টটা এমনি কেটে যাবে। তো ইন কেস কোনো কারণে যদি তোমাদের 2/5 এম আর স্কোয়ার, ওই 2/5 এম প্রিফ্যাক্টরটা মনে নাও থাকে, এক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে দেখো আর স্কোয়ার হলো এখানে কেটে গিয়ে আর স্কোয়ার, দেখো 2π/2π ও কেটে গেল, ঠিক? তাহলে পড়ে থাকলো হচ্ছে R²/T1 ইকুয়াল টু, এখানে কি R²/4 ইন্টু 1/T2, রাইট? T1টা আমাদের বলে দেওয়া আছে, T1টা কত 28 ডেজ। দেখো এই R²/R²ও কেটে গেল, তাহলে T2 সমান সমান আমি লিখতে পারি 28, অর্থাৎ T1/4 ইকুয়াল টু 28/4 সমান সমান 7 ডেজ। ক্লিয়ার? তো এইভাবে হচ্ছে তোমরা অঙ্ক সলভ করতে পারো। কোনো ধরনের মানে তোমাদের অ্যাকচুয়ালি অঙ্ক বুঝে বুঝতে হবে যে কোন ধরনের ম্যাথামেটিক্সটা আমি ইউটিলাইজ করতে পারি বা কোন ফর্মুলাটা আমি ইউটিলাইজ করতে পারি। তো এখানে যেমন যখনই আমার একটা টাইম পিরিয়ডের গল্প আসছে, তো আমি যদি একটা কোনোভাবে যদি আমি এমন একটা রিলেশন ইউজ করতে পারি যেখানে টাইম পিরিয়ডটা ইনভলভ, যেমন ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে টাইম পিরিয়ডের গল্পটা অটোমেটিক ঢুকে আছে, রাইট? তো সেক্ষেত্রে আমরা এই জন্য এখানে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারলাম। ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড। নাও লেটস গো টু দ্য নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে, এখানে বলেছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2, ঠিক আছে, এবার বলেছে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কত সেটা বের করো। আচ্ছা, এটা যখন করবে, এটা স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে, যদি ধরো তোমার এ একটা ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে, যদি এবং এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু যদি ল্যামডা হয়, তাহলে আমরা সাধারণত কি লিখি, এ ম্যাট্রিক্স মাইনাস ল্যামডা ইন্টু আইটা হচ্ছে এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এর হচ্ছে আমরা ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 করি, এখান থেকে আমাদের হচ্ছে ল্যামডার একটা ইকুয়েশন আসে,
ল্যামডার একটা পলিনোমিয়াল ইকুয়েশন আছে এবং সেটা সলভ করে আমরা হচ্ছে আইগেন ভ্যালু বের করি। ঠিক আছে, তো এটা যদি করো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে ল্যামডা ইকুয়াল টু +1 আর একটা হচ্ছে -1, যেহেতু 2x2 ম্যাট্রিক্স দুটো আইগেন ভ্যালু হবে। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান অফ দা স্ট্রেট অ্যান্ড ব্রুট ফোর্স মেথড। কিন্তু এরকম 2x2 বা এরকম সিম্পল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কিছু ট্রিক্সও ইউজ করতে পারি। প্রথমত কি, এবং যেটা তোমাদের অন্য অঙ্কের ক্ষেত্রেও সাহায্য হতে পারে যদি এক্স্যাক্টলি অঙ্কটা এরকম না আসে, অন্য ধরনের কিছু আসে, সেটা হচ্ছে কি, দেখো, ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ট্রেস অফ এ ম্যাট্রিক্স ইফ এ ইজ এ ম্যাট্রিক্স এবং তার ট্রেস, ট্রেস মানে যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আছে তার হচ্ছে যোগফল, ইজ ইকুয়াল টু সাম অফ আইগেন ভ্যালুস। ওকে, আর হচ্ছে product of or determinant of a matrix, determinant of a matrix is equal to product of eigenvalues। ঠিক আছে, এবার দেখো এই যে তোমাদের যে ম্যাট্রিক্সটা আছে, যে এই ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে এরকম 0 1 1 0, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত? 0, কারণ ডায়াগোনাল এলিমেন্ট সবগুলো 0। তাহলে ট্রেস যদি এবার ধরো আইগেন ভ্যালু, ধরো তোমার দুটো আইগেন ভ্যালু, যেহেতু 2x2 ম্যাট্রিক্স, তো λ1 প্লাস λ2 ইকুয়াল টু কি হবে? দুটো আইগেন ভ্যালুর যোগফল, ট্রেস অফ ম্যাট্রিক্স দ্যাট ইকুয়াল টু 0, রাইট? সো λ1 will be equal to opposite of λ2, রাইট? এখান থেকে বোঝা যাচ্ছে λ2 equal to minus of λ1 আর ভাইস ভার্সা। আচ্ছা, আরেকটা কি, প্রোডাক্ট অফ ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু আইগেন ভ্যালু, রাইট? দেখো, তাহলে প্রোডাক্ট অফ টু আইগেন ভ্যালু λ1 ইকুয়াল টু λ2 ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স হবে। তোমরা দেখো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে -1। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এই যে দুটো আমাদের ইকুয়েশন বেরোলো, এই দুটো ইকুয়েশন থেকে আমরা স্ট্রেট ফরওয়ার্ডলি বলতে পারি যে λ1 আর λ2 হ্যাজ টু বি 1, কারণ তাদের প্রোডাক্ট হচ্ছে, এবং এন্ড দেয়ার সাইন আর অপোজিট, কারণ তাদের প্রোডাক্ট হচ্ছে -1 এবং তাদের যোগফল হচ্ছে 0, রাইট? সো এইভাবে তোমরা করতে পারো। সো এই প্রপার্টিটা আইগেন ভ্যালুর সাথে ডিটারমিনেন্ট এবং ট্রেসের যে রিলেশনটা, তোমরা অন্য কোনো অঙ্ক যদি ক্ষেত্রেও এটা ব্যবহার করা যেতে পারে যদি প্রয়োজন পড়ে বিভিন্ন প্রবলেম সলভ করতে। ভেরি গুড। সো নেক্সট আসা যাক পরের প্রশ্নটা। আচ্ছা, পরের প্রশ্নটাতে কি বলেছে দেখো, এখানে বলেছে কোনো বস্তুর ভরবেগ যদি 25% বৃদ্ধি পায় তার গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা, ভরবেগ, ভরবেগ হচ্ছে কি ভর ইন্টু বেগের গুণফল, তাই তো? তাহলে ধরা যাক কোনো বস্তুর ভরবেগ পি, যদি আমি পি দিয়ে যদি ডিনোট করি ভরবেগটাকে, পি ইকুয়াল টু এম ইন্টু ভি হয়, রাইট? ধরা যাক ইনিশিয়াল ভরবেগ হচ্ছে সামথিং পিআই, আমরা বললাম এম ভিআই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর জন্য কাইনেটিক এনার্জি কি হবে? যদি কাইনেটিক এনার্জিটাকে আমি যদি টি দিয়ে নামকরণ করি, টিআই সমান সমান কি হবে? হাফ অফ এম ভিআই স্কোয়ার। এটাকে সমান সমান আমরা লিখতে পারি পিআই স্কোয়ার বাই 2m। ঠিক আছে, আচ্ছা, এবার বলেছে যে পিআই বৃদ্ধি পেয়ে পিএফ হলো, ধরো ফাইনাল ভরবেগ ধরো পিএফ হলো, পিএফ হচ্ছে পিআই এর 25% বৃদ্ধি পেয়েছে, 25% বেশি। অর্থাৎ আমি লিখতে পারি পিএফ ইকুয়াল টু পিআই যোগ 25% অফ পিআই, রাইট? এটা তো অন্তিম ভরবেগ। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি এটা হচ্ছে 1.25 পিআই, 25% মানে 0.25 ইন্টু পিআই, রাইট? আচ্ছা, ভেরি গুড। তাহলে এবার দেখো, যদি এবার তোমার কাইনেটিক এনার্জি তাহলে কত চেঞ্জ হলো, ভরবেগ যখন পিআই থেকে পিএফ হলো, কাইনেটিক এনার্জি তাহলে কি হলো? টিএফ ইকুয়াল টু পিএফ স্কোয়ার বাই 2m, রাইট? তাহলে এবার ভরবেগের গতিশক্তির পরিবর্তন কত হলো, কাইনেটিক এনার্জির পরিবর্তন, তাহলে টিএফ মাইনাস টিআই, রাইট? ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 1/2m পিএফ স্কোয়ার মাইনাস পিআই স্কোয়ার, রাইট? আবার কতটা মানে পরিবর্তন, মানে টিআই এর রেসপেক্টে ইনিশিয়াল ভরবেগ গতিশক্তির রেসপেক্টে কতটা পরিবর্তন হলো, তাহলে আমরা কি লিখবো? টিএফ মাইনাস টিআই ডিভাইডেড বাই টিআই ইকুয়াল টু কি হবে? 1/2m পিএফ স্কোয়ার মাইনাস পিআই স্কোয়ার বাই হচ্ছে কি হচ্ছে টিআই কত, আবার পিআই স্কোয়ার বাই হচ্ছে 2m। এই 2m আর এই 2m কেটে গেল, তাহলে পড়ে থাকলো তোমাদের পিএফ স্কোয়ার মাইনাস পিআই স্কোয়ার বাই পিআই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পড়ে থাকলো। এবার এখানে যদি এবার আমরা পিএফ এর মান বসাই, পিএফ এর মান আমরা 1.25 বের করেছি, ডিভাইডেড বাই পিআই স্কোয়ার করি, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল।
ঠিক আছে, এটা যদি তোমরা করো এটা অ্যাকচুয়ালি তোমাদের আসবে 0.5625, এই ধরনের কিছু একটা ভ্যালু আমি অ্যাকচুয়ালি করে রেখেছিলাম, যে জন্য আমি মুখস্থ লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে, এবার যদি এটাকে পার্সেন্টেজ বের করতে হয় তাহলে আমাকে কি 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 56.25% এ ধরনের কিছু একটা আসবে। আচ্ছা, এখান থেকে দেখো তাহলে তোমাদের এইটা হচ্ছে তোমাদের এই উত্তরটা 56%। এখানে বলেছে প্রায়, মানে নট এক্সাক্ট ভ্যালু বের করতে বলেনি তোমাকে, বলেছে প্রায় কত, সো অ্যারাউন্ড 56%। ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এবার নেক্সট প্রবলেমটাতে আসা যাক। নেক্সট প্রবলেমটা বেশ ইন্টারেস্টিং, আই থিঙ্ক থার্ড ইয়ারের অথবা সেকেন্ড ইয়ারের ক্লাসিক্যাল মেকানিক্সে থাকে আর কি। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স থেকে। তো স্পেশালি এখানে একটা এই প্রবলেমটাতে দেওয়া আছে কি, তোমাকে দেওয়া আছে একটা ল্যাগ্রাঞ্জিয়ান দেওয়া আছে, ঠিক আছে, যে ল্যাগ্রাঞ্জিয়ান m/2 x1 ডট স্কোয়ার প্লাস x2 ডট স্কোয়ার প্লাস x3 ডট স্কোয়ার প্লাস কে কে ফাংশন অফ টি, কে একটা কনস্ট্যান্ট যেটা টি এর উপর ডিপেন্ডেন্ট, ডিভাইডেড বাই 2 ইন্টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার। এখানে x গুলো হচ্ছে x1 x2 x3 অর্থাৎ xi গুলো হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট, এবং xi এর ডট অর্থাৎ x1 ডট x2 ডট x3 ডট এগুলো হচ্ছে জেনারেলাইজ ভেলোসিটি। ঠিক আছে, তো তোমরা জানো একটা ল্যাগ্রাঞ্জিয়ান থেকে, এই ল্যাগ্রাঞ্জিয়ান ইউজুয়ালি ফাংশন অফ কি কি হয়, জেনারেলাইজ কোঅর্ডিনেট যদি কিউজ এর যদি জেনারেলাইজ কোঅর্ডিনেট হয়, এবং জেনারেলাইজ ভেলোসিটি কিউজ এ ডট, এবং হচ্ছে টাইম, রাইট? যদি তুমি যদি দেখো তোমার ল্যাগ্রাঞ্জিয়ানে ডেল এল বাই ডেল কিউজে, অর্থাৎ কিউজে কোনো একটা জেনারেলাইজ কোঅর্ডিনেটের রেসপেক্টে যদি ল্যাগ্রাঞ্জিয়ানকে ডেরিভেটিভ করো, তো তোমরা পাও হচ্ছে ওই কোঅর্ডিনেটের জন্য, ওই জেনারেলাইজ কোঅর্ডিনেটের জন্য যে কনজুগেট মোমেন্টটা সেটা, অর্থাৎ কিউজ এর জন্য কনজুগেট মোমেন্টটা যদি পিজে হয়, তাহলে পিজে ইকুয়াল টু হয় ডেল এল বাই ডেল কিউজে। ঠিক আছে, এটা তোমরা করেছো ক্লাসিক্যাল মেকানিক্সে। তো এবার যদি দেখো কোনো একটা ল্যাগ্রাঞ্জিয়ান এই কিউজে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেই ল্যাগ্রাঞ্জিয়ানটাতে কিউজে নেই, তাহলে ডেল এল বাই ডেল কিউজে কত হবে, 0 হবে। তাহলে যদি ইফ, নাও ইফ ডেল এল বাই ডেল কিউজে ইকুয়াল টু 0, সরি এটা পিজে ডট হবে, পিজে ডট ইকুয়াল টু ডেল এল বাই ডেল কিউজে, if del L by del Q is equal to 0, that means Pz dot is equal to 0, right? অর্থাৎ কিউ যে জেনারেলাইজ কোঅর্ডিনেটের যে কনজুগেট মোমেন্টটা পিজে, তার টোটাল ডেরিভেটিভ, পিজে ডট মানে কি টাইমের রেসপেক্টে টোটাল ডেরিভেটিভ মোমেন্টামের, মানে কিউজের, সরি পিজের ডেরিভেটিভ পিজে ডট। তো তার মানে ডেল এল বাই ডেল কিউজে 0 মানে পিজে ডট ইকুয়াল টু 0, পিজে ডট 0 মানে হচ্ছে এটা কি মিন করে, ডি পিজে বাই ডিটি ইকুয়াল টু 0, রাইট? যদি এটা 0 হয়, অর্থাৎ মোমেন্টামের ডেরিভেটিভ, টোটাল ডেরিভেটিভ যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি মোমেন্টামটা কি কনস্ট্যান্ট, রাইট? মোমেন্টামের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে সেই ইকুয়েশনে, সেই ল্যাগ্রাঞ্জিয়ান যে ইকুয়েশন অফ মোশন রিপ্রেজেন্ট করছে, বা যে ডিনামিক্সটাকে রিপ্রেজেন্ট করছে, যে পার্টিকুলার ডিনামিক্স রিপ্রেজেন্ট করছে, সেই ক্ষেত্রে পিজে মোমেন্টামটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, তাই তো? তাহলে এবার দেখো তোমাদের এই যে প্রশ্নটা ছিল এবার এখানে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাতে কি ছিল, প্রশ্নটাতে তোমাকে জেনারেলাইজ কোঅর্ডিনেট দেওয়া আছে x1 x2 x3 ডটের জেনারেলাইজ ভেলোসিটি স্কোয়ার, কাইনেটিক এনার্জি পার্ট এটা, আর এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি x1 স্কোয়ার x2 স্কোয়ার। এখানে দেখো কোন জেনারেলাইজ কোঅর্ডিনেটটা অ্যাবসেন্ট, x3, x1 ডট আছে, x2 ডট আছে, x3 ডট স্কোয়ার আছে, এবং জেনারেলাইজ কোঅর্ডিনেট গুলোর মধ্যে কোনটা আছে, x1 এন্ড x2, x3 টা নেই। যেহেতু x3 নেই, তাহলে এটাকে যদি আমি ডেল এল বাই ডেল x3 করি, তাহলে x3 এর করেসপন্ডিং মোমেন্টামটা, কনজুগেট মোমেন্টাটা যদি মোমেন্টামকে যদি আমি p3 বলি, তাহলে p3 ডট ইকুয়াল টু 0 এই ক্ষেত্রে, রাইট? যদি p3 ডট 0 হয়, তাহলে p3 হচ্ছে কি কনস্ট্যান্ট অফ মোশন, রাইট? তাহলে সেক্ষেত্রে এই সি নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট, p3 একটি গতি ধ্রুবক। এখানে p3 হচ্ছে x3 জেনারেলাইজ কোঅর্ডিনেটের কনজুগেট জেনারেলাইজড মোমেন্টা p3। ঠিক আছে, এবার তুমি বলতে পারো হোয়াই নট দিস, হাউ ডু আই চেক দিস, এটা শক্তি ধ্রুবক হবে কিনা। শক্তি ধ্রুবক হতে গেলে দুটো জিনিস অ্যাকচুয়ালি চেক করতে হয়, তুমি অ্যাকচুয়ালি ডেল এল বাই ডেল টি চেক করতে পারো, কিন্তু ডেল এল বাই ডেল টি যদি 0 হয়, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে তুমি বলতে পারো যে কাইনেটিক টোটাল শক্তি হয়তো ধ্রুবক হতে পারে, কিন্তু সব সময় নয়। প্রপার ওয়েতে যদি টোটাল এনার্জি যদি ধ্রুবক থাকবে কি থাকবে না, সেটা চেক করার জন্য অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ানের টাইম ডেরিভেটিভ চেক করা উচিত। ঠিক আছে, কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা কম। কেন কম? তার কারণ এই যে কেটি, কেটি হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা টাইম ডিপেন্ডেন্ট। সো তুমি এখান থেকে যদি ল্যাগ্রাঞ্জিয়ান বের করো ডেল এল বাই ডেল টি, তাও 0 হবে না। হ্যামিল্টনিয়ান যদি বের করতে যাও, যেটা ডেল এইচ বাই ডেল টি করবে, হ্যামিল্টনিয়ান হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান থেকে বের করা করা যায়, তোমরা হয়তো জানো আর কি, সেখানেও
এই ডেল এইচ বাই ডেল টি জিরো হওয়ার সম্ভাবনা কম বিকজ অফ দিস কে ফাংশন অফ টি টার্ম। ওকে, সো নাও লেটস কাম টু দ্য নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট প্রবলেমটা, এটা একটা ভেক্টর থেকে প্রবলেম দেওয়া আছে, খুব ইন্টারেস্টিং প্রবলেম এন্ড ভেরি সিম্পল। এখানে বলেছে যে একটি কণার উপর বল প্রয়োগ করা হয়েছে F1 আর F2, দুটি স্থির বল প্রয়োগ করা হয়েছে। এর ফলে কণাটির সরণ লেটস এক আই প্লাস থ্রি জে ক্যাপ বিন্দু থেকে 4i প্লাস 8 জে ক্যাপ বিন্দুতে হলো। তো কৃতকার্যের পরিমাণ কত, অর্থাৎ ওয়ার্ক ডান কত হয়েছে F1 আর F2 বল প্রয়োগ করার জন্য। মানে তুমি অ্যাজ এর জন্য ধরতে পারো এই পি বিন্দুতে, এই পি বিন্দুটা হচ্ছে একটা কণা আছে যেখানে তার পজিশন হচ্ছে কি আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, ঠিক আছে। এইখানে হচ্ছে দুটো বল প্রয়োগ করা হয়েছে F1 আর F2, যাদের ডিরেকশন হচ্ছে যেভাবে দেওয়া আছে প্রবলেম সেইভাবে, ঠিক আছে। আচ্ছা, এই পি বিন্দু থেকে কণাটা ওই বল প্রয়োগ করার ফলে সরে গেল ধরো কিউ বিন্দুতে, ধরো কিউ বিন্দুতে, তাহলে কিউ বিন্দু কোঅর্ডিনেট কত দেওয়া আছে 4i ক্যাপ প্লাস 8 জে ক্যাপ। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হলো এই পি থেকে কিউতে F1 F2 বল প্রয়োগ করার জন্য, যে পি থেকে কিউতে বস্তু কণাটা গেল, তার ডিসপ্লেসমেন্ট সরণ কতটুকু। তাহলে সরণ কি হবে, যদি সরণ আমি যদি বের করি, যদি এটাকে আমি এস বলি, এস ইকুয়াল টু কি হবে, কিউ মাইনাস পি, রাইট। এস একটা ভেক্টর, পি বিন্দুতে একটা ভেক্টর এবং কিউ বিন্দুতে একটা ভেক্টর, রাইট। এস মাইনাস কিউ মাইনাস পি, তাহলে সরণ কত হবে, সরণ হবে আমার হচ্ছে 3i ক্যাপ মাইনাস সরি প্লাস 5 জে ক্যাপ, রাইট। আচ্ছা, এবার এই বস্তুটার উপর কি কি বল প্রয়োগ হয়েছে F1 আর F2, ঠিক আছে। আচ্ছা, F1 আর F2 বল প্রয়োগ করা হয়েছে, তাহলে F1 কি ছিল আমরা এখানে একটু লিখে নিই, বা নিচে আমরা লিখি। F1 বলটা হচ্ছে কি ছিল 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এন্ড F2 বলটা কি ছিল 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তাহলে টোটাল রেজাল্টেন্ট বল কত প্রয়োগ হলো F1 প্লাস F2, এই দুটো F1 এবং F2 বলটা দুটো একসাথে কাজ করছে, তাহলে রেজাল্টেন্ট বল কত হলো, রেজাল্টেন্ট বল হলো নেট বল বা রেজাল্টেন্ট বল, নেট ফোর্স, যদি আমি বলি F ইকুয়াল টু কি F1 প্লাস F2, তাহলে হুইচ ইমপ্লাইজ F ইকুয়াল টু কত হবে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটা আমরা যদি যোগ করি 7i ক্যাপ প্লাস 5j ক্যাপ, রাইট। এবার আমরা তাহলে ডিসপ্লেসমেন্ট বের করেছিলাম, সরণ কতটুকু হয়েছে পি থেকে কিউ বিন্দুতে, নেট ফোর্স কত পি কণাটার উপর এফ, হুইচ ইজ সাম অফ F1 প্লাস M2। দেন আমরা যদি এবার ওয়ার্ক ডান বের করি, কি করব, ওয়ার্ক ডান W ইকুয়াল টু S ডট F ডট প্রোডাক্ট করবো, রাইট। তো আমাদের কত ছিল, এস হচ্ছে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ, 5j ক্যাপ ইন্টু ডট প্রোডাক্ট হচ্ছে 7i ক্যাপ প্লাস 5j ক্যাপ, ঠিক আছে। ইফ ইউ ডু দিস আই থিঙ্ক দিস উইল বি 46 numerical value. Okay, now the unit will depend whether it has mentioned any unit. No, it doesn't mention any unit, it's just some unit. Okay, so it would be 46 unit, this option, A option. Okay, very good. Now let's come to the next problem. আচ্ছা, নেক্সট প্রবলেমটাতে কি আছে, এখানে বলেছে যে দুটি একই ব্যাসের স্টিলের তারের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:2, যদি তার দুটিকে সমান বল দ্বারা প্রসারিত করা হয় তবে তাদের বিকৃতির অনুপাত কত হবে। আচ্ছা, তাহলে ধরা যাক দুটি তার, একটা হচ্ছে L1 আর একটা তারের দৈর্ঘ্য হচ্ছে L2, সো L1:L2 বলা হয়েছে 1:2, ঠিক আছে। এবং দুটো তারের ব্যাস একে, ব্যাস অর্থাৎ যে ক্রস সেকশন যে এরিয়া, তাহলে এক হবে, ব্যাস যদি এক হয়, রাইট, ক্রস সেকশনাল এরিয়া এক সেম। আচ্ছা, এবার বলেছে তার দুটিকে তুমি সমান বল দ্বারা একই পরিমাণ বল দিয়ে তুমি টানছো, যদি তুমি টানো তাহলে তার দুটো লম্বা হবে, এবং যেহেতু একই তার, স্টিল স্টিল একই, মানে স্টিলের তার দুটোই একই ধরনের তার এবং দুটোর ব্যাস সমান, তো যখন তুমি টানছো সেম পরিমাণ বল দিয়ে, ঠিক আছে, এবার তাহলে বলেছে তোমার তাহলে বিকৃতির পরিমাণ কত হবে, ঠিক আছে। আচ্ছা, ধরা যাক L1 তারের হচ্ছে বিকৃতি হলো বল, বল প্রয়োগ করার পরে ডেল্টা L1, এবং L2 তারের বিকৃতি হলো ডেল্টা L2, ঠিক আছে। তাহলে স্ট্রেস কত, স্ট্রেস কত বা সরি স্ট্রেন কত,
স্ট্রেইন হচ্ছে আমরা জানি চেঞ্জ ইন লেংথ ডেল্টা এল বাই অরিজিনাল লেংথ, তাই তো? আচ্ছা, তাহলে দুটো তারের ক্ষেত্রে স্ট্রেইন হচ্ছে একটা, মানে প্রথম তারের ক্ষেত্রে স্ট্রেইন হচ্ছে ডেল্টা L1 বাই L1, অর্থাৎ স্ট্রেইনটাকে যদি আমি এটাকে সিম্বলিক্যালি লিখি, লেটস সে এপসাইলন ইকুয়াল টু ডেল্টা এল বাই এল, তাহলে এপসাইলন 1 প্রথম তারের হচ্ছে স্ট্রেইন হচ্ছে কত, ডেল্টা L1 বাই L1, অ্যান্ড এপসাইলন 2 দ্বিতীয় তারের ক্ষেত্রে স্ট্রেইন হচ্ছে ডেল্টা L2 বাই L2। ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। নাও let me add another page. Yeah, here we are. Now you see স্ট্রেইন এটা বের হলো, এবারে স্ট্রেস কত তারের উপর? স্ট্রেস হচ্ছে কি ফোর্স পার ইউনিট এরিয়া বাই এরিয়া, রাইট? দুটো তারের উপর কি সেম পরিমাণ বল দেওয়া হয়েছে, তাহলে দুটো তারের উপর বল ফোর্স একই। দুটো তারের হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া, যেহেতু ব্যাস এক তাহলে ক্রস সেকশনাল এরিয়া সেম, তাহলে স্ট্রেস ইজ অলসো সেম, রাইট? আচ্ছা, ভেরি গুড। এইবার আসা যাক, যেহেতু দুটো এই তারের হচ্ছে ইয়ং মডুলাস কত, ইয়ং মডুলাস কি স্ট্রেস বাই স্ট্রেন, রাইট? ইয়ং মডুলাস হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, রাইট? তাহলে যেহেতু দুটো তার হচ্ছে একই স্টিল, একই মানে একই জিনিস দিয়ে তৈরি, স্টিল দিয়ে তৈরি, তাহলে দুটো তারের ইয়ং মডুলাস সেম হতে হবে, রাইট? তাহলে আমি লিখতে পারি প্রথম তারের ইয়ং মডুলাস স্ট্রেস বাই স্ট্রেন, প্রথম তারের ক্ষেত্রে স্ট্রেস কত, এপসাইলন 1, ঠিক আছে? ধরো এটার নাম, স্ট্রেসটাকে আমি সিম্বলিক্যালি সিগমা লিখলাম। তাহলে প্রথম তারের স্ট্রেস হচ্ছে এপসাইলন 1, না সরি ভুল লিখছি, প্রথম তারের স্ট্রেস হচ্ছে লেটস সে সিগমা 1 এবং স্ট্রেন কত, এপসাইলন 1। দ্বিতীয় তারের হচ্ছে স্ট্রেস ধরো সিগমা 2 এবং স্ট্রেন কত, এপসাইলন 2, ঠিক আছে? আবার যেহেতু দুটো তার কি একই জিনিস দিয়ে তৈরি, স্টিল দিয়ে তৈরি, তাহলে এদের ইয়ং মডুলাস সেম হতে হবে, অর্থাৎ প্রথম তারের ইয়ং মডুলাস y1 ইকুয়াল টু এত, দ্বিতীয় তারের ইয়ং মডুলাস y2 ইকুয়াল টু দিস, এবং যেহেতু দুটো তার একই জিনিস দিয়ে তৈরি y1 ইকুয়াল টু y2 হতে হবে, ঠিক? আচ্ছা, আবার দেখো যেহেতু তারের হচ্ছে কি মানে একই পরিমাণ বল দিয়ে দুটো তারকেই টানা হয়েছে এবং তাদের ব্যাস এক, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া সেম, দেন সিগমা 1 উইল অলসো বি ইকুয়াল টু সিগমা 2। সুতরাং আমরা কি লিখতে পারি, সিগমা 1 বাই এপসাইলন 1 ইকুয়াল টু সিগমা 2 বাই এপসাইলন 2, যেহেতু ইয়ং মডুলাস সেম, রাইট? y1 ইকুয়াল টু y2, রাইট? তাহলে আমরা এই দুটো থেকে যেহেতু আবার কি সিগমা 1 এন্ড সিগমা 2 সেম, স্ট্রেন সেম, তাহলে আমরা লিখতে পারি এপসাইলন 1 ইকুয়াল টু এপসাইলন 2, রাইট? এটা হচ্ছে স্ট্রেন, which implies epsilon 1 divided by epsilon 2 equal to 1, which implies epsilon 1 to epsilon 2 equal to 1:1। অর্থাৎ দুটো তারকে লেন্থ আলাদা হতে পারে, তাদের রেশিও আলাদা হতে পারে, কিন্তু যেহেতু তাদের ব্যাসার্ধ বা ব্যাস একই এবং দুটো তারেরকে সমান পরিমাণ বল দিয়ে ইলংগেট করা হয়েছে, টানা হয়েছে, সেক্ষেত্রে ওদের মধ্যে যে স্ট্রেন তৈরি হবে তার রেশিও সেম হবে, অর্থাৎ 1:1। ক্লিয়ার? ভেরি গুড। তো আজকে এই কয়েকটা অঙ্কই আজকে আমরা এখানে শেষ করছি। আবার আমরা হয়তো কালকে কিছু প্রশ্ন নিয়ে চলে আসব। তোমরা এই দেখবে যদি তোমাদের এবং তোমরা তোমাদের ফিডব্যাক জানাবে আমাদেরকে কমেন্ট সেকশনে, এবং তোমাদের যদি আরো এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে এক্সট্রা বা অন্য কোনো কিছু, অন্য কোনো টপিক নিয়েও যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, আমরা সেই প্রশ্নগুলো আবার আমরা নিয়ে আসবো অ্যাকচুয়ালি, কিভাবে সলভ করতে হয় এবং সেখান থেকে আমরা কি জানতে পারি না পারি সেগুলো আমরা দেখবো। Okay, so if you have enjoyed this question answer session, MCQs session, then please like our videos, share it with your colleagues and neighbors, and we hope you can be benefited from our this MCQ solving session. Okay, see you next time with another set of questions. Bye bye.